শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আর আজকে আমার সঙ্গে স্ট্রেট কাট প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আপনাদের সকলের পরিচিত একজন মানুষ, পরিচিত একটি মুখ বাংলাদেশের রাজনীতিতে, রাজনীতিবিদ না হয়েও যার অনেকখানি প্রভাব রয়েছে বর্তমানে। সাথে রয়েছেন লেখক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো ভালো। দাদা দূরদেশে আছেন বলে আপনাকে আমাদের অনলাইনে যুক্ত করতে হয়েছে, সশরীরে পাইনি। এর কারণটা জেনেই শুরু করতে চাই আজকের আয়োজন। কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন যখন দেশকে নিয়ে এত ভাবনা আপনার, এত কিছু করতে চান আপনি, এত স্বপ্ন আপনার, কেন অ্যাসাইলাম প্রার্থী হতে হলো বিদেশে গিয়ে? 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, সেই সময় যেদিন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হলো আর কি, ওই দিন আমি সকালবেলা আমাকে ডিজিএফআই থেকে ডাকা হলো তাদের অফিসে যাওয়ার জন্য। এবং যিনি ফোন করেছিলেন উনি নিজের পরিচয় দেন মেজর ফারহান বলে, এবং আমাকে বলা হয় যে ভদ্রতা করি উনি প্রথম ফোনটা করেছিলেন, এবং বলা হয় যে আমাকে ডিজিএফআই অফিসে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম যে কেন, আমি সিভিলিয়ান, ডিজিএফআই কেন আমাকে ডেকে? বলে আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনার সাথে। বললাম আলাপ আছে, ঠিক আছে ফাইন, আপনি আসেন, আমার অফিসে আসেন, আমার বাসায় আসেন, একটা কোনো নিউট্রাল জায়গায় আসেন। প্রথমে মনে হলো অ্যাপারেন্টলি সে দেখা করতে চায়, বললো যে আমরা একটু পরে জানাচ্ছি, আমার বসের সাথে আলাপ করি। একটু পরে 5 মিনিটের মধ্যে আমাকে ফোন করে খুব রূঢ় ভাবে তখন বলল আপনাকে আজকেই আসতে হবে এবং সন্ধ্যার আগেই আসতে হবে ডিজিএফআই অফিসে। তো আমি আমার বন্ধু বান্ধব, আমি যাদের সাথে হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করতাম তাদের সাথে কথা বললাম, এবং সবাই, এবং এর মধ্যে আছেন আজকের সরকারের মন্ত্রী মহোদয় শুভ্র ভাই, ওনারা সবাই বললেন যে আমি যেন না যাই ডিজিএফআই অফিসে এবং আমি যেন লুকিয়ে পড়ি। এবং আমি তখন থেকে লুকিয়ে পড়ি, এবং পরদিন আমার বাসায় ডিজিএফআই রেড করে, আমার অফিসে রেড করে ডিজিএফআই, আমি কোথায় এটা জানার জন্য। এবং আমি 5 মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা শহরেই। এবং তারপরে যখন নির্বাচনটা হয়ে গেল, তারপরে মনে করলাম যে আর থাকাটা অনুচিত, কারণ আমার বাসার সামনে তারপরে ডিজিএফআই গার্ড বসালো, সারাক্ষণ ধরে নজরদারি, এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, আমি যে সমস্ত জায়গাগুলোতে যেতাম। তারপরে আমার দেশ ছাড়তে বাধ্য হওয়া, তাছাড়া তো ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেত, এবং ওই সময় আমরা জানি যে ডিজিএফআই যাদেরকে ধরে তাদের বেশিরভাগই ফেরে না। তো আমি ওই সময় আসলে Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. যারা গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করছিলাম। তো ওই ডকুমেন্টেশনের সময় আমি জানতে পেরেছি যে যারা গুম হয় তাদের একটা বড় অংশকে ডিজিএফআই এইভাবেই ডেকে নিয়ে যায়। একটা ফোন পায় সে সকালবেলা, তারপরে তাকে যেতে বলা হয়, সে যায়, সে ভিকটিম, আর তারপরে কখনোই আর ফিরে আসে না। তো ন্যাচারালি আমিও তখন ভেবেছি যে আমার কপালেও সম্ভবত এটাই ঘটতে যাচ্ছে। সেই জন্যই আত্মগোপনে যাওয়া এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হওয়া। আর ফ্রান্সের কারণ হচ্ছে যে আমি তখন একটা ফ্রেঞ্চ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে কাজ করতাম, তারাই আমার আসার ব্যবস্থাটা করে দেয়, ভিসা টিসা যা, এবং আমার এখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য তারা সর্বতোভাবে আমাকে সাহায্য করে। দাদা আপনি অ্যাক্টিভিজম করেন এবং সোশ্যাল মিডিয়া তার অন্যতম মাধ্যম, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, তবে আপনার কন্টেন্টের ভাষা অত্যন্ত আক্রমণাত্মক, অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালাগাল করেন আপনি মাঝে মাঝে। এই পন্থা আপনি কেন বেছে নিলেন, বা এই পোর্ট্রেটটা কেন আপনি করতে চাইলেন? এইটার কি কোনো বাজে প্রভাব আমাদের সোসাইটিতে পড়ে বলে আপনি মনে করেন না? প্রথম বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে যে বাংলাদেশের যে দুর্দশা, এই দুর্দশার জন্য দায়ী কারা? এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং যারা সোসাইটিকে নিয়ন্ত্রণ করে, সোসাইটিকে কন্ট্রোল করে, যারা শিক্ষিত মানুষ। এবং দেখেন, এরাই বাংলাদেশের সম্পদটাকে বিদেশে পাচার করে, এবং সেই কারণেই বাংলাদেশের এত দুর্দশা। আপনি যদি সাধারণ মানুষের কথা বলেন, তারা কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করেনি, বরং বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে। এবং এরাই সেই মানুষ যারা বাংলাদেশের ইকোনমিটাকে বাঁচিয়ে রাখছে। বাংলাদেশের এলিটরা ইকোনমিতে একটা ফুটা পয়সা কন্ট্রিবিউট করে। বাংলাদেশের ইকোনমিতে তারাই কন্ট্রিবিউট করে যারা মেশিন চালায় গার্মেন্টসে, যারা ঠেলা ঠেলে, যারা রিক্সা চালায়, যারা শ্রমিক হাতুড়ি পেটায়, যারা বিল্ডিং তৈরি করে, যারা বাস চালায়, যারা টেম্পো চালায়, খেতে ফসল ফলায়, তারাই হচ্ছে বাংলাদেশের ইকোনমির চালিকা শক্তি। এবং এরা বাংলাদেশের ইকোনমিকে দাঁড় করায় রাখছে। কিন্তু তাদের উৎপাদিত যে সম্পদ,
সেই সম্পদটাকে চুরি করে পাচার করে কারা? এলিটেরা। এই এলিটদের ভয় তিনটা: একটা সম্মান হারানোর ভয়, একটা মাইর খাওয়ার ভয়, আর একটা সম্পদ হারানো। তো আমি তো আর মারতে পারবো না তাদেরকে, তাই তাদেরকে গালি দেই, সম্মান হারানোর ভয়। অ্যাটলিস্ট এই গালির তোড়ে যেন তারা ঠিক থাকে। এই গালির তোড়ে যদি তারা ঠিক থাকে তাহলে বাংলাদেশকে আমরা কিছুটা সাইজ করতে পারবো। আদারওয়াইজ এরা বাংলাদেশের 18 কোটি মানুষের জীবনকে দাসের জীবন বানায় রাখবে, এবং যারা আসলে দাসের জীবন বানায় রাখছে তাদের জন্য তো গালি প্রাপ্য। সমাজে তো বিভেদ আছেই, ধনী গরিবের বিভেদ আছে না? যাদের আছে অনেক সম্পদ এবং যাদের কোনোই সম্পদ নাই তাদের বিভেদ আছে না? তো এই বিভেদটা তো যাদের সম্পদ নাই তারা তো যাদের সম্পদ আছে এবং যারা তাদের সম্পদটাকে লুট করছে তাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবেই। এবং এটাই আমার কমিউনিকেট করার রাস্তা, এটাই আমার জনগণের সাথে। মানে আপনি গালিকে নিজের অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন। এত গালি আপনি কোথায় শিখলেন সেও এক আশ্চর্য। নিশ্চয়ই আপনার কাছে কোনো অভিধান আছে। দাদা, পরের প্রশ্নটাতে যেতে চাচ্ছি আপনাকে, যে জুলাই আগস্ট অভ্যুত্থানের ক্ষেত্রটা প্রস্তুতে যাদের ভূমিকা রয়েছে আপনাকে তাদের মধ্যে একজন মনে করা হয়, এবং এই সময়ে এসে অনেকেই, বিশেষ করে পতিত শক্তি যারা আছেন তারা, পাশাপাশি আরো অনেকে মনে করেন যে এটা একটি আন্তর্জাতিক গেম বা পরিকল্পনার অংশ ছিল এই অভ্যুত্থান, এবং আপনি একজন অ্যাসাইন্ড পারসন সেটাও অনেকে বলে থাকে। এই বিষয়ে আসলে কি বলবেন আপনি? কেউ যদি কোনো প্রমাণ দিতে পারে যে আমাকে কেউ অ্যাসাইন করেছে তাহলে সেই প্রমাণটা তারা হাজির করুক, অনুমান থেকে কথা না বলে। আর আমার এই লড়াইটা তো আজকের না, দীর্ঘ সময়ের লড়াই, প্রায় দশকের বেশি সময়ের লড়াই, এবং এই লড়াইটা তো আমি কনসিস্টেন্টলি চালাই গেছি প্রথম থেকে। এবং আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাইছি, আমি ফ্যাসিবাদের বিলোপ চাইছি, এবং এই উৎখাতটা একটা বিপ্লবের মধ্যে দেওয়া হবে। এই বিপ্লবটা তৈরি করার জন্য আমি সারাক্ষণ চেষ্টা চালিয়ে গেছি, জনগণকে উদ্বুদ্ধ করেছি, সংগঠিত করেছি, তাদেরকে সাহস জুগাইছি। তারা যখন হতাশ হয়ে পড়ছে তখন তাদেরকে আশা জুগাইছি। আমি এইভাবে আগে গেছি, এবং এটা তো আমার ঘোষিত লক্ষ্য। এমন তো না যে আমি এটা হঠাৎ করে একদিন এটা আবিষ্কৃত হলো, তা তো না, এটা ঘোষিত লক্ষ্য। এই ঘোষিত লক্ষ্যটা আসলে কবে থেকে হলো এটাই একটুখানি জানতে চাই। আপনি গণজাগরণ মঞ্চের পেছনের একজন কারিগর ছিলেন, আপনি জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন, এবং আওয়ামী লীগের সাথে আপনার কখন আসলে এই দূরত্ব তৈরি হলো? আপনি কেন আসলে আওয়ামী বিরোধী মানুষ হয়ে উঠলেন? এটা কি এজন্য যে আপনার সঙ্গে তাদের কোনো দর কষাকষি মেলেনি, নাকি অন্য কোনো কারণ আপনি আবিষ্কার করেছিলেন একটা সময়ের পরে? 2013-তে 5ই মেতে যখন গণহত্যাটা হলো, হেফাজতের গণহত্যা কোনো আন্তর্জাতিক কোনো ইম্প্যাক্ট ফেলতে পারলো না, এবং এটাকে মানুষ অনেকে জাস্টিফাই করলো যে এটা ঠিকই আছে। যেমন ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, তারা এমন ভাবে বললো ফ্ল্যাশ আউট করা হয়েছে ঢাকাকে, মানে পরিষ্কার করা হয়েছে, মানে আমরা টয়লেট ফ্ল্যাশ আউট করি ঠিক এইরকম ভাবে, মানে আমরা এমন আবর্জনা সরিয়ে দিয়েছি। তো এটা আমার জন্য একটা শক ছিল যে এটা একটা জেনোসাইড, আমরা বুঝতে পারছি একটা জেনোসাইড, এবং এই জেনোসাইডটাকে অস্বীকার কেন করা হচ্ছে এবং এটার পেছনে কারণটা কি। এবং তারপর থেকেই আমি আবিষ্কার করতে শুরু করলাম যে বাংলাদেশের ভেতরে যে দীর্ঘ সময়ের ইতিহাসে একটা ডিপ ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষ এবং বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া যেটা চলমান আছে, সেটা আমার কাছে আস্তে আস্তে এটা পরিষ্কার হতে শুরু করলো। আমি তখন সিবিবি করতাম, তো আওয়ামী লীগের সাথে সম্পর্ক মানে সিবিবির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক সেটাই আমার সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে কেন, আমি তো এখন বিএনপির বিরুদ্ধে বলি, তাই না? আমি আমার নিজের দল সিবিবির বিরুদ্ধে বলি, তাই না? মানে সিবিবির বিরুদ্ধে সবচেয়ে বড় ক্রিটিক তো আমি। তো এটা না যে আমি এক সময় একজনের সাথে লড়াই সংগ্রাম করেছি এবং সেই জন্য এক সময় আমার রাজনৈতিক এলাই ছিল, সেই জন্য শেষ চিরজীবন আমার রাজনৈতিক এলাই থাকবে। যদি তাই হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না, কারণ শেখ মুজিব তো মুসলিম লীগের কর্মী ছিল, তাই না? পাকিস্তান আন্দোলনের নেতা ছিল শেখ মুজিব, ছাত্র নেতা ছিল। তো তাহলে সেই শেখ মুজিব পাকিস্তান ভাঙবে কেন, তাই না? তাহলে তো একই জিনিস হয়ে গেল। তো রাজনীতি তো অগ্রসর হয়। তো আমি যখন আবিষ্কার করলাম যে বাংলাদেশে ভারতের একটা স্বার্থ আছে, এবং সেই ভারতের স্বার্থটা হচ্ছে বাংলাদেশের যে সাধারণ আপামর মানুষের ধর্মবিশ্বাস, সাধারণ আপামর মানুষের যে সংস্কৃতি, কালচার, সেটার বিরুদ্ধে, এবং তারা আসলে বাংলাদেশের সাধারণ মুসলমানকে সবসময় দাবায় রাখতে চায়। এটাকে আমি বলি যে এটাকে ইসলাম কুপানির একটা রাজনীতি আছে, এবং এই ইসলাম কুপানির রাজনীতিটাই আসলে বাংলাদেশের সেকুলারিজমের রাজনীতি, বাংলাদেশের লিবারালিজমের রাজনীতি, এবং এটা আওয়ামী রাজনীতি, আওয়ামী বাম প্রগতিশীলদের রাজনীতি। এবং এইটাকে ফাইট করতে হবে। এটাকে যদি ফাইট করা না যায় তাহলে বাংলাদেশ এইরকম ফ্যাসিবাদে বারবার করে পড়বে, এবং পড়েছে। মুজিবের আমলেও পড়ে, ফ্যাসিবাদ ছিল না কিন্তু এটা একটা চরম স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল।
এবং হাসিনার আমলেও এটা পড়েছে। এবং আমরা এখনো এটার বিপদ থেকে মুক্ত না, যদি না পর্যন্ত আমরা বাংলাদেশে ভারতের যে স্বার্থ সেটাকে সাকসেসফুলি ফাইট করতে না পারি, তাহলে এখন আমরা মুক্ত না, আবার আমরা এসে ফ্যাসিবাদের গাড্ডার মধ্যে পড়ব। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. আপনার কি এখন কোনো রাজনৈতিক দর্শন রয়েছে? কোনো দলের সঙ্গে আপনি অ্যালাই রয়েছেন বা যুক্ত হতে চান কোনো দলের সঙ্গে রাজনৈতিকভাবে সরাসরি? না, না, এটার পিছনে কারণ আছে। আমি যুক্ত হতে চাই না। কেন? কারণটা হচ্ছে যে আমি খুবই স্বাধীন চেতা মানুষ। আমার নিজের যেটা মত সেটা আমি কোনো বাধা বিঘ্ন ছাড়া আমি এটা বলতে পছন্দ করি। আমার সিবিবি করা হয়নি এই জন্যই, কারণ ওইখানে দলের একটা সিদ্ধান্ত থাকে, সেটা পার্সু করতে হয়, এটা পছন্দ হোক বা না হোক। বলা হয় যে দলের ভেতরে আপনি কথা বলতে পারবেন, সমালোচনা করতে পারবেন, কিন্তু দলের বাইরে আপনি দলের পজিশনের বাইরে কথা বলতে পারবেন না। এটা সমস্ত রাজনৈতিক দলেরই এই একই প্র্যাকটিস। তো আমি যদি আমার নিজের কথা অন্য সবার চাপে আমি যদি বলতে না পারি, তাহলে আমার রাজনীতি করে লাভ কি, তাই না? আমি তো রোবট না, আমার একটা নিজের স্বাধীন চিন্তা আছে। আমি সেই নিজেকে কোনো চিন্তাটাকে রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন তাহলে নিজের আদর্শ নিয়ে? না, না, তাহলে এখন রাজনীতিতে আপনাকে দেখতে পাবো না? আপাতত না। মানে আর আদর্শ জিনিসটা আমি বলি, আমি কিন্তু আদর্শবাদী না। হ্যাঁ, আমি মনে করি যে আদর্শ মানুষের থাকা উচিত না, মানে অ্যাটলিস্ট রাজনীতিতে থাকা উচিত না। কেন থাকা উচিত না এটা বলে দিই, কারণ তাছাড়া আবার কনফিউশন হবে। সেটা হচ্ছে আদর্শ এমন একটা জিনিস, সেটা একটা আইডিয়াল জিনিস, একটা কোথাও আছে। এবং আদর্শ আদর্শ শুধু আদর্শ হয়ে বিরাজ করে তৃপ্ত হয় না, সে তার প্রতিষ্ঠা চায়। তো আদর্শ যখন তার প্রতিষ্ঠা চায়, সে তখন সেটা ফ্যাসিবাদ হয়ে ওঠে। এবং দেখবেন সমস্ত ফ্যাসিস্ট মতাদর্শই আসলে আদর্শ একটা। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠন করা হলো, অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার, আসলে সেটা হতে পারলো না আলটিমেটলি, নাকি আপনি মনে করেন এটি একটি বিপ্লবী সরকার? এই প্রশ্নটা থাকলো। এবং এই সরকার আসলে কেমন কাজ করছে? কারণ আপনার কণ্ঠে আমরা ইদানিং হতাশার শব্দ শুনি, অনেক ব্যর্থতার কথা শুনি। আমি এই মুহূর্তে যে ব্যর্থতার কথা বলি তা না, আমি এই মুহূর্তে বরং সরকারের প্রশংসাই করি। প্রফেসর ইউনূসের সরকারের বেশ কিছু সাফল্যকে চিহ্নিত করেছি। এটা কিছু মন্ত্রণালয় ভালো কাজ করতে পারছে না, এটা ঠিক। সরকার স্লো, এটাও ঠিক। কিন্তু এই সরকার কে আমি বলি এখন আধা বিপ্লবী সরকার। হ্যাঁ, এটা আমাদের চাপে, সরকারের প্রাইভেট পার্টনারদের চাপে সরকার কিছুটা আধা বিপ্লবী চরিত্র ধারণ করেছে। এবং এই বিপ্লবের স্টেক হোল্ডারদের সাথে তারা এনগেজ হয়, কথা বলে, কথা শোনে, গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। এটার পেছনে কারণটা কিন্তু শুধু সরকার না, ব্যাপারটা হচ্ছে যে প্রেসিডেন্ট ইউনূসের সরকারের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন, এই সমর্থনটা ব্যাপক। এবং এটার কারণেই এই সরকারের সাফল্যটা আসছে। আসলে সরকার ভালো চলে তখনই যখন সাধারণ মানুষ তাকে সমর্থন করে। তো এটাকে হেজিমনি বলে, কর্তৃত্ব। সেই কর্তৃত্বটা তৈরি হয়েছে এই সরকারের, প্রফেসর ইউনূসের সরকারের। কিন্তু এইটাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে, যেহেতু প্রফেসর ইউনূস রাজনৈতিক ব্যক্তি নন। রাজনীতির অনেক জায়গা আছে যে জায়গাগুলো উনি ঠিক আমার মনে হয় ধরতে পারেন না, এবং সেই কারণে মাঝে মাঝে কিছু মিস্টেক হয়, ভুল হয়। হতাশা না, আমি তো ধরে দিই। আমি কোনো ভুল করলে, আজকের এপিসোডও যাবে, ভুল করলে আমি সেটা ধরিয়ে দিই এবং সেটার কঠোর সমালোচনা করি। আমি এটা সমালোচনার যে যোগ্য, আমি তাকে সমালোচনা থেকে বাদ দিই না। ওভারঅল সরকার ভালো করছে আমার ধারণা। শুধু আমার ধারণা না, মানুষের ধারণা। কারণ মানুষ তো জীবনে বুঝতে পারে সরকার ভালো করছে না খারাপ করছে। সে কি জিনিসপত্র কম দামে কিনতে পারছে, তার জীবনে কি স্বস্তি আছে, তার আয় উপার্জন দিয়ে কি সে সংসার চালাতে পারছে, সে কি মোরলেস মোটামুটি নিরাপদে তার জীবনটা চালাতে পারছে, সে কি কথা বলতে পারছে, সে কি মুখ ফুটে সব যা খুশি তাই বলতে পারছে, হ্যাঁ, সে কি আইনি সহায়তা পাচ্ছে, সে কি ইনসাফ পাচ্ছে। সব জায়গায় পজিটিভ। তো এমন তো কোথাও আমরা শুনিনি কাউকে সরকারের বিরোধিতা করার কারণে তুলে নিয়ে আয়না ঘরে আটকে রাখা হয়েছে, অথবা জিনিসপত্র কিনতে যে বেতনের টাকা সব শেষ হয়ে যাচ্ছে, অথবা কেউ আদালতে যে বিচার পাচ্ছে না, বা থানায় যে কেউ ডায়েরি নিচ্ছে না, এরকম তো আমরা শুনিনি, তাই না? তো আমরা গত এক বছর আগের যদি সময় দেখি, সেই সময়ের চেয়ে ডেফিনেটলি আমাদের জনগণ, দেশের মানুষ ভালো আছে। যে তরুণরা এই অভ্যুত্থানকে নেতৃত্ব দিল, তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, এনসিপি। অনেকেই বলে থাকেন এনসিপির গঠন মানে ৭২ সালে তরুণদের নেতৃত্বে যে জাসদ হয়েছিল সেটার মতো কিনা, আবার তার ভবিষ্যৎও জাসদের মতো আসলে একটা হঠকারী কর্মকাণ্ডের মাধ্যমে শেষ হয়ে যাবে কিনা এই ভয় পান। এনসিপির
উত্থান এবং তাদের বর্তমান সময়ের কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন? মানে জাসদের সাথে তুলনা করা যায় না। মানে জাসদের মধ্যে যে জঙ্গিপনা, যে বিপ্লবী জোশ ছিল, সেটা তো এনসিপির মধ্যে নাই, একেবারেই নাই। মানে জাসদ যারা দেখেছে তারা জানে মানে জাসদ পপুলার হলো কিভাবে। জাসদ যে মার দিত আর কি, ছাত্রলীগকে আওয়ামী লীগকে পিটাইত, হ্যাঁ, এবং এনসিপি তো এটা করছে না। তো সেই জন্য ওই বিপ্লবী জোশ তাদের মধ্যে নাই। তো এই দলটা আসলে দল হিসাবে দাঁড়াবে কিনা এটা ডিপেন্ড করছে সামনের সময়গুলোতে। এখনই বলা মুশকিল, কারণ তারা কি করবে। এখন যা করছে শুধু এরকম ভাবে যদি কাজ চালিয়ে যেতে থাকে, তাহলে আমার মনে হয় না ভবিষ্যৎ খুব একটা ভালো হবে। কিন্তু যদি তার আগামী রাজনীতি পরিবর্তন হয়, ভালো সংগঠক আসে, ভালো লিডারশিপ আসে, ভালো রাজনৈতিক কর্মসূচি আসে, তাহলে ডেফিনেটলি তারা ভালো করতে পারবে, যে কেউ ভালো করতে পারবে। ডিপেন্ড করছে তারা এটা করবে কিনা। কি কি ভুল দেখতে পাচ্ছেন? মানে ধরেন এনসিপির রাজনীতিটা কি, এটা কি এক কথায় কেউ কাউকে যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে? মানে আওয়ামী লীগ বলবে যে মুক্তিযুদ্ধের চেতনা, শেখ মুজিবের 6 দফা ইত্যাদি ইত্যাদি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এরকম একটা চিত্র তো দাঁড় করাবে, তাই না? তো ইভেন জামাত ইসলামীকে বলবে যে সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। বিএনপি কে বলবে যে শহীদ জিয়ার আদর্শ, 18 দফার বাস্তবায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা কিছু বলতে হবে। এনসিপি কি বলে? তার রাজনীতিটা কি কিছু বলতে পারছে? মানুষের মনের মধ্যে ওইটা থাকতে হবে তো, যে তার রাজনৈতিক বক্তব্যটা কি, সেটা তো এখনো আসেনি। হ্যাঁ, তারা তো নির্বাচনের মধ্যে ঢুকে গেছে, নির্বাচনের জন্য যে কাজ করছে। আর ভাই, নির্বাচন তো রাজনীতি না, রাজনীতি অন্য কিছু। হ্যাঁ, মাঝে মাঝে তারা বলে ভারতীয় আধিপত্যবাদের কথা বলে, কিন্তু খুব কংক্রিট একটা চিন্তা, সেই চিন্তাটা এখন আসে। এনসিপির নেতা সাজিদ আলম বলছিলেন তার ফেসবুক একটা পোস্টে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আরো 5 বছর থাকা দরকার। এমনিতেও সামগ্রিকভাবে এনসিপি বা এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বলেন যে সংস্কারের পরে আসলে নির্বাচন দিতে হবে, পুরোপুরি সংস্কারের পরে, কারণ সংস্কারের জন্য এই অভ্যুত্থান হয়েছে। পাশাপাশি বিএনপি যদি বলি বা অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলেন যে খুব প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত নির্বাচন দিতে হবে, পারলে সেটা এই ডিসেম্বরের মধ্যে দিতে হবে। কিন্তু মানে এই দুটো কথা এক জায়গায় এলাই হয়ে আসলে বাংলাদেশ কোন দিকে যাবে সেই সিদ্ধান্তটা কিভাবে আসতে পারে বলে আপনি মনে করেন? না, এটার জন্য তো প্রফেসর ইউনূস নিজেই একটা পদ্ধতি বলেছেন, যে ঐকমত্য কমিশন। এবং ঐকমত্য কমিশনে উনি যেতে চান, সব রাজনৈতিক দল মিলে যে সংস্কারটুকু চায়, শুধু সেই সংস্কারটুকু তিনি করবেন, করে তিনি চলে যাবেন, নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন। এবং সেই জন্যই তো ঐকমত্য কমিশন, এবং সেখানে ডাকা হচ্ছে। বিএনপি তো এখানে আসছে না এবং এইখানে পার্টিসিপেট করছে না ঠিক মতো। মানে যদি আমরা এটা মনে করি, বা রাজনৈতিক দলগুলো যদি এটা মনে করে যে প্রফেসর ইউনূস কোনো সংস্কারই করবে না, চলে যাবেন, সংস্কার না করে এখনই নির্বাচন দিয়ে চলে যাবেন, সেটারও একটা ঐক্যমত দরকার। সব রাজনৈতিক দলকে সেটা একটা মনে করতে হবে। তো আপনার মনে হয় যে বাংলাদেশে এই ঐক্যমতটা আসা সহজ হবে, যেখানে বিএনপি বলছে যে রাজপথে তারা নামবে নির্বাচন না দিলে? একটা জায়গায় যেখানে আলোচনার জায়গা খোলা আছে, সেখানে যদি কেউ বলে যে আমি রাজপথে যে নামবো, এটাই তো দূরভিসন্ধি। মানে তাহলে তার মাথার মধ্যে অন্য কিছু আছে। আবার এনসিপিও তো বলেছে যে আমরা কোনো নির্বাচনে হতে দিব না বিচারের আগে। এটাও কি চরমপন্থা না? মানে এটা কে বলেছে? সবার কথাতে এই সুর পাওয়া যায়, এবং সাজিদ আলম সরাসরি বলেছেন যে বিচারের আগে কোনো, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কোনো। এই কথাটা আসলে ভেগ। মানে বিচারের আগে মানে কি? বিচার তো অনেকগুলো হবে, একটা তো না, অসংখ্য বিচার হবে, এবং বিচারের প্রক্রিয়াটা লেংদি। মানে বিচার চলবে, এবং বিচারকে আমি সামনে রেখে আমি বলবো যে না, নির্বাচন হবে না, এটা তো কেউই মানবে না। মানে এটা রাজনৈতিক দলগুলো তো মানবে না, কারণ বিচারটা শেষ কখন হবে? মানে হাসিনা তো এই কাজ করেছে, তাই না? বা যুদ্ধাপরাধীদের বিচার এটা হবে, এটা করে তো সে দেখিয়ে 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 তার ক্ষমতার জাস্টিফিকেশন তৈরি করেছে। এইভাবে জাস্টিফিকেশন তৈরি করাটা ভুল। কিন্তু বিচার, দৃশ্যমান বিচার হতে হবে। আসলে দ্রুত নির্বাচনের ব্যাপারে আমরা কেন সন্দেহ জানাই এবং আমরা কেন এটার বিরোধিতা করি, মানে আমি ব্যক্তিগতভাবে এটার বিরোধিতা করি, সেটা কারণটা হচ্ছে যে হাসিনা তো সবকিছু ডিস্ট্রয় করেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। সমস্ত ইনস্টিটিউশন, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন, ব্যুরোক্রেসি, সবকিছু, জুডিশিয়ারি, সবকিছু ধ্বংস করেছে। তো এই সিস্টেমটাকে তো ঠিক করতে হবে। মানে আমি বিএনপি কেও একটা বলতে চাই যে ধরেন 2008 সালের নির্বাচন, যেখানে বিএনপি হারলো, হেরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 111 সরকার, ওই নির্বাচনটা কি, এটা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, ওই নির্বাচনটা কি ফেয়ার ছিল? বিএনপি কি বলো? বিএনপি বলবে, কখনোই তারা বলেনি, স্বীকার করেনি ওই নির্বাচনটা ফেয়ার হয়েছে। বলা হয়েছে যে ওই নির্বাচনে এমন একটা সিস্টেম করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যেটাতে বিএনপি যেন
লজ্জাজনকভাবে হারে। তো তাহলে এই প্রশাসন, ইনস্টিটিউশন তারপরে হাসিনার হাতে, এবং তারপর আরো খারাপ হয়েছে, সেটা যেখানে ছিল 111 তার চেয়ে আরো খারাপ হয়েছে, এবং সেই প্রশাসন, জুডিশিয়ারি, আর্মি সবকিছু একই রকম আছে বা তার চেয়ে খারাপ হয়েছে। সেই রকম একটা প্রশাসন, জুডিশিয়ারি, আর্মিকে নিয়ে যদি নির্বাচনে যায়, তাহলে তো 2008 সালের যে নির্বাচনের পুনরাবৃত্তি হবে এবং আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। এটা কি বিএনপি জানে না? তাহলে সেই সিস্টেমটাকে কেন ঠিক করার সময় দিচ্ছে না? এই সিস্টেমটাকে তো ঠিক করতে হবে। সিস্টেমটা ঠিক করে তারপরে নির্বাচনে যেতে হবে, যেন সত্যিকার অর্থে সেটা জনমতের প্রতিফলন করতে পারে এবং ইনস্টিটিউশন গুলো ফাংশন করতে পারে। বিগত সরকারের সময়ে একটা বড় ধরনের প্রোপাগান্ডা ছিল হচ্ছে নানা ধরনের মানুষকে ট্যাগিং করা, যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার। Primacy in build. German technology, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্মেক্স। পাকিস্তানের প্রেতাত্মা, এই সব কিছু মানে তাদের মতের বিরুদ্ধে গেলেই তাই। এই সময়ে এসে পুরো ন্যারেটিভটা মানে পুরো ব্যাপারটা একই আছে, খালি ওই যে ডাকনামটা বদলেছে আর কি। ওই যে স্বৈরাচারের দোসর, নানা শিল্পী, নানা সাংবাদিক, নানা চাকরিজীবী, নানা বুদ্ধিজীবীদের এরকম ট্যাগিং দেওয়া হচ্ছে। যে এরকম ট্যাগিং দেওয়া হয়েছে, কিন্তু যে ট্যাগিংটা যথার্থ হয়নি। দু একজনের নাম বলো শুনি। মানে যথার্থ কিনা সেটার প্রশ্ন তো আমি আসলে যেতে চাই না। আর কোন ক্রাইটেরিয়া, এখন ধরো যদি তুমি বলো যে চঞ্চল চৌধুরীকে ট্যাগিং দেওয়া হয়েছে, সে তো ফ্যাসিবাদের দোসর, তাই না? তো সত্য না, আপনি আসলে কিভাবে বলছেন ফ্যাসিবাদের দোসর হওয়ার ক্রাইটেরিয়া গুলো কি, সেটা একটু জানতে চাই। চঞ্চল চৌধুরী এই যে সেকুলার এস্টাবলিশমেন্ট, আওয়ামী লীগের যে এস্টাবলিশমেন্ট, সেটার একটা পার্ট। সে বলেছিল যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তাদের, ওই রকম একটা কিছু কথা বলেছিল, তাদের রক্তের দোষ আছে। তারপরে যখন 2014 সালে যখন বিএনপি আন্দোলন করছে, নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করছে এবং একটা দীর্ঘ সময়ের হরতাল অবরোধের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই সময় চঞ্চল চৌধুরী খালেদা জিয়ার বাসায় যে টাঙায় দিয়ে আসছে, মানে একটা প্রতিবাদ লিপি দরজার সামনে যে বিক্ষোভ করছে এবং প্রতিবাদ লিপি টাঙায় দিয়েছে। কারা করছে এটা? আওয়ামী লীগের লোকজন তো করছে। ও তো আওয়ামী লীগের লোক, তাই না? এমনকি এই হাসিনার সামনে যে সে মেঘ ছম ছম করে ওগো মা বলে একেবারে যে একটা সুর দিল আর কি, তারপরে সুর দিয়ে শেষ না, গান শেষ করার পরে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো আর কি যে চঞ্চল চৌধুরী। মানে তার আনুগত্যটা কোথায়? তো তাকে ফ্যাসিবাদের দোষর বলবো তো কি বলবো? ধরেন কোনো একটা মানুষ ওই সরকারের আমলে ভালো ছিল, সে তার কাজকর্ম করতে পেরেছে, তাহলেই কি আমরা তাকে স্বৈরাচারের দোষর বলবো? ধরেন সে নির্যাতিত হয়নি, তাহলেই কি সে স্বৈরাচারের দোষর? এবং এই সময়ে তাকে আমরা একটুখানি বিরত রাখবো, একটুখানি তাকে কম কাজ দিব, তাকে কম হাইলাইট দিব? প্রথমত কাজ পাওয়ার ক্ষেত্রে এইটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না যে কাজ পাওয়ার ক্ষেত্রে তার কাজের দম, এটাই হচ্ছে একমাত্র ক্রাইটেরিয়া, এটা আমি মনে করি। হ্যাঁ, তার রাজনৈতিক বিশ্বাস কি ছিল, সে কি কাজ করে এসছে, সেটার চাইতে আমার সব সময় দেখতে হবে যে সে কাজটা পারে কিনা। যদি সে অভিনেতা হয়, সে অভিনয়টা ভালো পারে কিনা। যদি পারে ফাইন। আমার ধারণা চঞ্চল চৌধুরী কাস্টিং দিবেন যদি সে ভালো অভিনয় করবে, এরকম কোন ক্যারেক্টার পান? চঞ্চল চৌধুরী মানে তুমি যদি আমাকে বলো যে আমি প্রযোজক হিসেবে তাকে কাস্ট করব কিনা কোন চরিত্রে যেটা বাংলাদেশে দেখানো হবে, আমি প্রযোজক হিসেবে করব না। কেন আমি বলি, কারণটা হচ্ছে যে আমি তো প্রযোজক হিসেবে একজন ব্যবসায়ী, তাই না? আমার তো টাকাটা ফেরত আসতে হবে। সো চঞ্চল চৌধুরী যেই সিনেমাতে অভিনয় করবে, সেই সিনেমা বা মানুষের ভালোবাসা পাবে এটা আমি মনে করি না। মানুষের ঘৃণা অর্জন করবে এবং আমি একটা সমালোচনার মুখে পড়বো। এখন আমি যদি ডিরেক্টর করি, আমি একটা আর্ট ফিল্ম করছি, যেখানে আমার টাকা ফেরত আসবে কি আসবে না সেটা আমার বিবেচ্য বিষয় না, এবং সেইখানে চঞ্চল চৌধুরী একটা পারফেক্ট ফিট। হ্যাঁ, আমি এটা অস্কারে পাঠাবো, ধরা যাক। হ্যাঁ, বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য না, অস্কারে পাঠাবো। এখানে চঞ্চল চৌধুরী একদম খুবই পারফেক্টলি ফিট করে। যদি তাই হয় তাহলে আমি চঞ্চল চৌধুরীকে নিই। যারা হাসিনাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে ওই সময়, তাদের তো কিছু লজ্জা এবং গ্লানির মধ্যে দিয়ে যেতে হবে। এটা প্রসেস অফ রিকনসিলিয়েশন। মানে আমরা যদি একটা অপরাধ করি, মানে আমরা যদি একটা পাপ করি, তাহলে তো সৃষ্টিকর্তাও আমাদেরকে শাস্তি দেন, এবং এই শাস্তিটা আমরা মাথা পেতে নিই, এবং এই শাস্তিটা আমার প্রাপ্য বলে আমি মনে করি। কিন্তু আমি একজন ফ্যাসিস্টের সাথে যে ঘষ্টাঘষ্টি করলাম,
একজন যে গণহত্যা করলো, এরকম একটা নির্মম একজন নিষ্ঠুর শাসক, যে ভোট ছাড়া মানুষের ভোটাধিকার, মানবাধিকার এই সমস্ত কিছু লঙ্ঘন করলো, আয়না ঘরের মতো জিনিস বানালো, যেখানে পশুর মতো মানুষকে অন্তরীণ রাখা হলো বিনা বিচারে, দিনের পর দিন, বছরের পর বছর। সেই রকম একটা মানুষকে আমি চোখের সামনে দেখেও আমি তাকে সারাক্ষণ প্রণাম করব এবং তার সাথে থাকবো, তাকে আদর্শবাদী মনে করব এবং তার শাসনকে টিকায় রাখার জন্য চেষ্টা করব। তাকে তো আমি কখনোই এই গ্লানির বাইরে রাখবো না। তার এই পাপের কথা, তার এই গ্লানির কথা সবসময় মনে করিয়ে দিতাম। হ্যাঁ, যদি তখন সে স্বীকার করে। তাহলে কি আওয়ামী লীগের দেয়া রাজাকার ট্যাগিংও কোনো কোনো ক্ষেত্রে ঠিক ছিল বলে আপনি মনে করেন, সবার বেলায় না হলেও? বা পাকিস্তানের প্রেতাত্মা দেয়া, ট্যাগিং দেওয়া ভুল কিছু না, যদি যদি তাদের এরকম কোনো দলীয় ইচ্ছা থেকে থাকে, যদি জামাত শিবির সাপোর্টার হয়ে থাকে, তাই কি মনে করেন?